শনিবার দিন জিএম সাব্বির আমাদের তার নিজ বাড়ি বন্ধক রেখে টাকা দিয়ে আমাদের বের করে দিয়েছে কোম্পানি থেকে। আমাদের বলেছে যে কোম্পানি তোমাদের 26 ধারা অনুযায়ী টাকা দিয়ে বের করে দেবে। 26 ধারা অনুযায়ী আমরা মূর্খ সূর্খ মানুষ বুঝি না যে এই আইন কি। ওনারা যখন টাকা দিয়ে রাখবে না, সঙ্গে ব্যারিস্টার ছিল, ইন্ডাস্ট্রি পুলিশ ছিল, 270 জন পুলিশ আমাদের গার্ড দিয়েছিল। ওনারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়েছিল, জানি আমরা উস্কে কোম্পানিতে ভাঙচুর করি। আমরা তবু কোম্পানির কোনো ক্ষতি করি নাই, চুপচাপ নীরবে বসে আছি আমরা কর্মবিরতি দিয়ে। 26 ধারা আইন কি আমরা জানি না। এটা পরে করতেছি, আগের কথা। কর্মবিরতি দিয়ে আমরা বসে আছি, তখন মালিকে আমাদের সাথে কথা বলতে চাইছিল সোমবার দিন। উনি শনিবার দিন আমাদের ওনার নিজ বাড়ি বন্ধক রেখে আমাদের টাকা দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। কোম্পানিতে চাকরি করি, জিএমএ কেন টাকা দিয়ে আমাদের বিদায় দিবে? আমরা প্রথমে সেই কথা জানি নাই, কথা পরে যখন আমরা জানছি, পরে দেখি উনি টাকা দিয়ে তো আমাদের খালি শুধু বেরই করে দেন নাই, বিগত 8 মাস যাবৎ আমাদের ফিঙ্গার ব্লক করে দিয়েছে, এই কালো তালিকা করে দিয়েছে। আজকে আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক যারা এই গার্মেন্টস পোশাক কারখানায় কাজ করি, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই কালো তালিকা দিয়ে কারো রিজিক যদি কোম্পানির কোনো এই কর্মকর্তা এটা করে খারাপ আচরণ করে, তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি, এই কালো তালিকা যেন আমাদের জীবনে না আসে, এই কালো তালিকা যেন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে না থাকে। আমাদের যে ছেলে মেয়ে, আমরা এই গার্মেন্টস ছাড়া আর কোনো কাজ জানি না। আমরা পাইলেও কোনো মাটি কাটতে পারবো না, আমরা চাইলেও কোনো গাড়ি চালাতে পারবো না, আমরা চাইলেও কোনো অন্য কাজ করতে পারবো না, কারণ অর্থাৎ আমরা এই গার্মেন্টসের কাম জানি। গার্মেন্টস আমাদের অন্নদাতা। আমরা চাইবো আমাদের পোশাক শিল্প ঠিক থাক, আমরাও ঠিক থাকি, আমাদের কোম্পানি মালিক পক্ষ আমাদের যেন সুভাবে রাখে। কিন্তু এই ক্রাউন এক্সক্লুসিভ হেয়ার লিমিটেড টাকার গরমে তিনি আমাদের সাথে অনেকভাবে খারাপ আচরণ করেছে, অন্য খারাপ আচরণ করেছে। দেখা যাচ্ছে ফ্লোরের মধ্যে যদি কোনো ভালো মেয়ে থাকে, তারা ধর্ষণের শিকার হয়েছে এই জিএমের হাতে। এমন আছে আমাদের ফ্লোরে 500 জন যদি কোনো অপারেটর ভাই বোন থাকে, তাদের 400 মাসের মধ্যে উনি 2000 করে টাকা নিয়েছে। প্রত্যেক মাসেই তাকে 2000 করে টাকা দিতে হতো। আমাদের যখন আগের জিএম ছিল তখন এই নিয়ম আমাদের জন্য ছিল না। উনিও 7 মাস বিগত আমাদের কোম্পানি ভালো চালিয়েছে। 7 মাস পূর্বে উনি ওনার রূপ দেখিয়েছে। ওনার কেন এই রূপ, আমরা কোম্পানির এই রূপ কেন ওনার হয়েছে, এই বিচার আমরা সবাই সকলেই চাই। এর জন্য আমরা সকলে এই জায়গায় আসা। আমরা বিগত 8 মাস 328 জন লোক একটা হেনস্থার মাধ্যমে আছি। আমাদের ফিঙ্গার ব্লক করার কারণে আমরা অন্য কোনো অফিসে চাকরি নিতে পারছি না, যে কারণে আমাদের সংসারের বেহাল অবস্থা। আমাদের বাচ্চা একটা কিছু খাচ্ছে যাচ্ছে, আমরা খাওয়াইতে পারছি না। আমাদের বাচ্চার মাদ্রাসার বেতন দিতে পারছি না, রুমের ভাড়া দিতে পারছি না, বাড়িওয়ালা বের করে দিচ্ছে যাচ্ছে। ওনারা অন্য নেতা পেতা দিয়ে আমাদের এলাকা ছাড়া করে দিতে যাচ্ছে। উনি কেন এরকম করলো? সে কি আমাদের কোম্পানিতে রাখার অধিকার তার নাই? সে যদি আমাদের টাকা দিয়ে বের করে দেয়, কিন্তু আমাদের জীবনের দায়িত্ব নেওয়ার অধিকার তার নাই, কারণ জীবনটা আমার। সে যদি আমার জীবনের দায়িত্ব নেওয়ার অধিকার থাকে, আজকে তার কারণে আমি যে ক্ষতিগ্রস্ত, সে আমার এই ক্ষতিপূরণ দিতে পারবে? তার কারণে এই বিগত 8 মাস তার কারণে আমার বড় একটি ভাই প্রতিবন্ধী। আমি আমার স্বামীকে বলেছি, আমি যদি গার্মেন্টসে চাকরি করি, আমি আমার বাবা মার সংসার চালাবো। আমার বাবা মার সংসার আমার হাতে চলে। আমার বাবা মারা গেছে 12 বছর আগে। আমার মা ক্যান্সারের রোগী, বিগত 7 মাস যাবৎ সে ক্যান্সারে ভুগেছে। 4 মাস সে বিছনায় ছিল। আমার চাকরি না থাকার কারণে আমি অনেক ফ্যাক্টরি ঘুরেছি, আমার কোনো জায়গায় কোনো কারণে চাকরি হয় না। চাকরি না থাকার কারণে আমার মার 10টা টাকার চিকিৎসা করতে পারি না। আজকে আমার 2 লক্ষ টাকা ঋণের অবস্থা। একটা ক্যান্সারের রোগী, ভাইয়েরা আপনারা সবাই জানেন, একটা ক্যান্সারের রোগী যদি কোনো মায়ের ঘরে থাকে, তার যদি বাবার কোনো সম্পদ না থাকে, সেই সংসারের অবস্থা কিরকম বেহাল অবস্থা হয়। আমার মা মৃত্যুর আগে একটা আদা ফল খেয়ে
যেতে চেয়েছিল আমার কাছে, আমি সেই আতা ফলটাও আমার মাকে কিনে দিতে পারি নাই। আমি আমার এমন একটা হতভাগা সন্তান যে আমি আমার মার যে মুখে মৃত্যুর আগে যে আমি যেই জিনিসটা খেতে চাইতাম যে ওটা তুলে দিব সেই ক্ষমতা আমার নেই। আমাকে কোম্পানি আমাকে এরকম একটা হেনস্থায়ী অবস্থায় রেখেছে। আমি 15 দিন এক অফিসে চাকরি করার পর কোম্পানি সেই অফিসে থেকে আমাকে যে অন্য অফিসে আমি চাকরি নিয়েছি 15 দিন ডিউটি করার পর আমার ফিঙ্গার নিতে গেছে। ফিঙ্গারের পর আমার ফিঙ্গার ব্লক। ওনারা বলেছে তুমি আন্দোলনকারী, তোমার মতো অপারেটর আমি জানি আমার এই গ্রুপে কোনোদিন না দেখি, এই জায়গায় জানি তোমাকে কোনোদিন না করি। আমি একটা মেয়ে মানুষ, আমি কি আন্দোলন করতে পারি? আমি কি আন্দোলনকারী? আমি কি কোনো ভাঙচুর করেছি? আমি কি কোনো কারো গায়ে হাত তুলেছি? আমি একটা মেয়ে মানুষ হয়ে যদি এই হেনস্থার শিকার হই, আজকে এই হেনস্থার শিকার হয়ে যদি আমি আমার মাকে দুনিয়ার থেকে হারাই, এই হেনস্থার শিকার হয়ে যদি আমি আমার সন্তানকে দুনিয়ার থেকে হারাই, এই হেনস্থার শিকার হয়ে যদি আমি আমার বাবা মাকে দুনিয়ার থেকে হারাই, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমার তো বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে কোম্পানির মালিক আমাকে মেরে ফেলার হুমকি দেখ, আমারই মেরে ফেলা, আমারে দুনিয়াতে রেখে তো কোনো লাভ নাই। আমাকে হেনস্থা করে আমাকে তো দুনিয়াতে রেখে কোনো লাভ নাই, আমাকে মেরে ফেলা। কারণ পেটে লাথি দিয়ে মারা থেকে একবারে মেরে ফেলানি অনেক ভালো আমি মনে করি। পেটে যদি লাথি দিয়ে মারার কথা মারা লাগে তাহলে একবারে মেরে ফেলা অনেক ভালো। কারণ একজন মানুষের সংসারে নর্মালি যদি এক মাসে খরচ হয় তার 15,000 টাকা খরচ হয়। আমার সংসার বিগত 8 মাস কোনো কাজকর্ম নেই। আমার ভাই বেদারে বোন আছে কোনো কাজকর্ম নেই। আমার ভাই বড় ভাই যেটা আমার সেটা প্রতিবন্ধী। আমার ছোট ছোট ভাই বোন অন্য কাজের উপযুক্ত হয় নাই, তাদের কোনো কল কারখানায় কোনো জায়গায় কাজে নেয় না, তাদের বয়স হয় নাই। প্রাপ্ত বয়স্ক হিসাবে আমি আমার সংসারে ছিলাম। আমি যদি একজন দিয়ে যদি 5 জন চলে, সেই সংসারে যদি আমি হেনস্থ হই, সেই সংসারে যদি আমার কর্ম না থাকে, কাজ না থাকে, তাহলে সেই সংসারটার কি বেহাল অবস্থা। আমার মার প্রতি মাসে 15,000 16,000 টাকা তার একটা ক্যানাডা করতে লাগতো, দিনে 500 টাকার ওষুধ লাগতো। যে বিলে হোক চুরি হোক জানতে দেয় ওটা আমার ম্যানেজ করতে হতো। আজকে যদি আমার কাজ থাকতো কোম্পানিতে, যদি আমি কমপক্ষে 14,000 টাকা পাইতাম, সেই 14,000 টাকার বিনিময় হলেও আমার সংসার কিছুটা হলেও উদ্ধার হতো। কিন্তু কোম্পানি আমার সেক্ষেত্রে সেই সুযোগ সুবিধা কোনো কিছুই রাখে নাই। বিগত বললেন যে আপনারা গার্মেন্টস কর্মীরা নির্যাতনের শিকার, তো এই বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন আইনি ব্যবস্থা? হ্যাঁ, যখন শুনেছিলাম যে আমাদের মেয়েরা এই ধরনের নির্যাতনের শিকার, এই প্রতিবাদ যখন আমরা করেছি তখনই ওনারা আমাদের উপরে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। ওনাদের কথা হলো যে ওনাদের কাছে শরীর বিক্রি করতে পারবে সেই ওই জায়গায় চান্স পাবে, যে পারবে না সে পাবে না। কারণ গরিবের ঘরে জন্ম নিয়েছে দেহ বিক্রি করার জন্য না, কাজ করে খাওয়ার জন্য, চুরি করে খাওয়ার জন্য না। যেহেতু উনি খারাপ প্রস্তাব দিত, তো আপনারা কি সবাই মিলে হ্যাঁ, ওনার বিরুদ্ধে যে কথা বলতে যাইতো, সাব্বিরের বিরুদ্ধে যে কথা বলতে যাইতো, তাকে ওনারা কাউকে না জানিয়ে ডেকে নিত। ডেকে নেওয়ার পর তাকে বের করে দিত। তাকে হুমকি দেওয়া হতো যে তোমরা যদি এই জায়গায় থাকো তোমাদের এসে খারাপ বেহাল অবস্থা করব, যদি এইগুলা কথা ফাঁস হয়, এগুলা কথা প্রকাশ হয়। এই ধরনের খারাপ আচরণ ওনারা আমাদের সাথে করেছেন। কিন্তু আমরা এইগুলা কথা 10 জনে যখন দিই, একজনকে না, এরকম কথা হেনস্থ উনি 10 জনকে বলেছেন, তখন আমরা 10 জনে একতা হয়ে ওনার জন্য একটা প্রতিবাদ করেছি। যার প্রতিবাদের শিকার উনি আমাদের কোম্পানি থেকে কিভাবে বের করবে, কিভাবে কি করবে, সেই চিন্তা ভাবনা নিয়ে উনি কাজ করতো। কিভাবে আমাদের দূর করে। কোনো তথ্য আপনাদের কাছে আছে যে ওনার ছবি বা উনি কোথায় কাজ করবে, এখন বর্তমান কোথায় আছে, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা। উনি বর্তমান ওখানে ক্রাউনে চাকরি করে, উনি ক্রাউনের চাকরি করা অবস্থায় আছে। আর উনি যেগুলো মেয়েকে ধর্ষণের শিকার, একজনের নাম জানি কি টিভি নে, আয়েশা, একজন মেয়ে হচ্ছে আয়েশা। উনি কি আছে এখানে? উনি নাই এখানে। আচ্ছা, ওনার কি ছবি আছে আপনার কাছে? ওনার ছবি আমার কাছে নাই, তবে উনি এখানে নাই। এইগুলা কাজ উনি অনেক মেয়েদের সাথে করেছে, যাদের কথা আমরা মুখে বলতে পারবো না। এগুলো বললে অনেক সমস্যা, এখানে আমরা বলতে পারবো না। আমাদের ফিঙ্গার লক ছুটা দিব আর